দাবি স্থানীয় সংসদ সদস্যের। গ্রেফতার আরও 4। যারাই জড়িত থাকুক শাস্তির মুখোমুখি করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোসাদের কথিত এজেন্ট সাফাদের সঙ্গে ভারতের দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের। শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। চট্টগ্রামের পাহাড়তলী থেকে উগ্র সংগঠন ইসলামী সমাজের সন্দেহভাজন 24 সদস্য আটক। পরিকল্পনা ছিল বড় ধরনের নাশকতার। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ না বাড়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। এবং যন্ত্রপাতি নষ্ট সহ নানা কারণে রাজশাহী জুট মিলে প্রতি মাসে লোকসান প্রায় 80 লাখ টাকা। বাড়ছে শ্রমিক অসন্তোষ। নতুন পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। বাংলার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি জাফর সাদিক। আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পৌর মেয়র হালিমুল হক মেরুর গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল। এমন দাবি করেছেন সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামি পৌর মেয়র মেরুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে স্থানীয় ছাত্রলীগের ডাকে আধা বেলা হরতাল পালিত হয়েছে। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে ধরে নিয়ে যাওয়া হয় ছাত্রলীগ নেতা বিজয়কে। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে এভাবেই এলাকাবাসী ও প্রশাসনের সামনে গুলি করেন মেয়র হালিমুল হক। এতে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার সকালে সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সরাসরি দায়ী করেন মেয়র মিরুকে। ছাত্রলীগের সভাপতি সেই বিজয়কে এই কালীবাড়ির মোড় থেকে মিরুর 2 ভাই তাকে কিডন্যাপ করে মারধর করতে করতে তার বাসায় নিয়ে যায়। তো মিছিলটা যখন মেয়রের বাড়ির দিকে যায় তখন মেয়র তার বাসার থেকে বন্দুক নিয়ে বের হয় শিমুল পরপর ওই বন্দুক সহ 2-3টা ছবি তোলার পর সরাসরি শিমুলকে গুলি করা হয় প্রশাসনের সামনে। প্রশাসনের বাধা উপেক্ষা করে সে গুলিটা করে। ওখানে শিমুল লুটে পড়ে। সাংবাদিক শিমুলকে হত্যার ঘটনায় শুক্রবার ও শনিবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্ত মেয়র। ইতিমধ্যেই মেয়রের ভাই মিন্টু এবং এখানে আরেকজন নেতা নাসির, এই 3 জন সহ সর্বমোট 6 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মেয়রের লাইসেন্সকৃত শটগানটি জব্দ করা হয়েছে, 43 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং একটি গুলির ফাঁকা খোসা কার্তুজ এটি জব্দ করা হয়েছে এবং মেয়রকে গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ আধাবেলা হরতালের ডাক দেয়। স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এতে সমর্থন দেন। শিমুলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সিরাজগঞ্জ প্রেস ক্লাব থেকে 3 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ আমরা চালিয়ে যাবই। আমরা দলমত নির্বিশেষে এই হত্যাকাণ্ডের এবং অবৈধ কাজকামের আমরা তীব্র নিন্দা জানাই আর এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। এর আগে শাহজাদপুর হামিদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাংবাদিক শিমুলের প্রথম নামাজে জানাজা হয়। এতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে নিহতের লাশ নিয়ে যাওয়া হয় উপজেলার মাদলা গ্রামে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মারধর ও হত্যার প্রতিবাদ জানানো হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে সমকাল শরীর সমাবেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশে অতীতে সাংবাদিক হত্যা হয়েছে, তদন্তের নামে বছরের বছর কালক্ষেপণ করা হয়েছে। শিমুল হত্যাকাণ্ড নয়,
যত সাংবাদিক নিহত হয়েছে তাদের সকল হত্যাকারীদের বিচার চাচ্ছি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কলেজের সামনেই মানববন্ধন পালিত হয়। এ সময় সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মারধর ও হত্যার প্রতিবাদ জানান। সারা দেশের সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব হত্যার বিচার দ্রুত না করা হলে আগামীতে সাংবাদিকতা পেশা আরো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। মানববন্ধন হয়েছে ময়মনসিংহেও। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলার সব সাংবাদিক। শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যদি অবিলম্বে এই বিচার কার্যকর না হয় আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে আন্দোলন করব। সিলেটে মানববন্ধন থেকে সাংবাদিক শিমুলের হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এছাড়া যশোর, পঞ্চগড়, দিনাজপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর মহাখালীর একটি স্কুলে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাস, তিনি কেউকে ছাড় দেন না। আপনারা দেখেছেন, হোক সে নির্বাচিত প্রতিনিধি, হোক সে কোন উচ্চ কর্মকর্তা, হোক সে সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, কাউকে আমরা ছাড় দিচ্ছি। এবং যেই অন্যায় কাজ করেছে তাকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করবই। যাকে যাকে ধরার তাকে তাকে ধরছে এবং যাকে যাকে বিচারের মুখোমুখি করতে হবে তাকে তাকে করছে। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনার নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিক হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিক কালকে গুলিতে নিহত হয়েছে, আমি এটার নিন্দা করছি এবং সেই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যেই হোক না কেন এই সাংবাদিকের হত্যার সঙ্গে যারা জড়িত, তিনি মেয়র হন, নেতা হন, নেত্রী হন, তাকে আইনানুগ ব্যবস্থার সম্মুখীন করা রাষ্ট্রের কর্তব্য। নিহত সাংবাদিকের খুনিদেরকে দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে আইনে সোপর্দ করার কর্তব্য রাষ্ট্র করবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেহেদী আল সাফাদির সঙ্গে বৈঠক করায় চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট দেওয়া হচ্ছে শিগগিরই। গোয়েন্দারা জানিয়েছেন, ষড়যন্ত্র করতে ভারতের আগ্রা ও নয়াদিল্লির রিসোর্ট এবং এক অভিনেত্রীর বাসায় দফায় দফায় বৈঠক করেন তারা। মাসিক $20,000 বিনিময়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে অংশ নিতে রাজি হন সাফাদি। কয়েক কিস্তিতে প্রতিশ্রুত অর্থের টাকাও বিদেশে পাঠানো হয়। তদন্তে ভারত সফর করে এসব তথ্যের সপক্ষে দলিল পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। গত বছর মে মাসে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম অনলাইনে চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরী ও সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেহেদী আল সাফাদির সঙ্গে বৈঠকের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা বাংলাদেশের গণমাধ্যমে আলোড়ন তোলে। তার জেরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় 16 মে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। মামলা তদন্ত করতে এবছর 2 জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি শেখ নাজমুল আলমের নেতৃত্বে 4 সদস্যের একটি দল ভারত সফর করেন। সফর থেকে ফিরে তারা জানাচ্ছেন, মেহেদী আল সাফাদি ও আসলাম চৌধুরীর মধ্যে বৈঠকগুলো হয় মার্চ মাসের 6 থেকে 9 তারিখের মধ্যে। বিজেপির এক যুব নেতার সহায়তায় প্রথম বৈঠক হয় 6 মার্চ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। 7 মার্চ বৈঠক হয় দিল্লি গেট এবং বলিউডের এক অভিনেত্রীর বাসায়। চূড়ান্ত বৈঠক হয় 9 তারিখ আগ্রার তাজ রিসোর্টে। গোয়েন্দারা জানিয়েছেন, তারা প্রতিটি জায়গা থেকেই মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন। মেন জিনিসটা তাজ রিসোর্টে হয়েছে, এই কারণ যেহেতু কনস্টিটিউশন ক্লাব হয়েছে আর তাজ রিসোর্ট হয়েছে। তাজ রিসোর্ট যেহেতু আপনার ভূগর্ভস্থ, তাদের একটা কনফারেন্স রুম, এটাতে আমরা বুঝতে পারি যে এখানেই হয়তো গোপনীয় কথাবার্তা বলেছে। 1 ঢিলে 2 পাখি মারছে, সে
কারণ তার সাপোর্ট দিয়ে একসাথে তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সামনে তুলে আনছে, পাশাপাশি এই কাজটা করছে। এটা তো বোঝাই যাচ্ছে লোকের তালিকা দেখে। শেখ নাজমুল আলম আরো জানান, সরকার আসলে মন্ত্রী বানানোর টোপ দিয়ে ইসরায়েলি নাগরিক মেহেদী আল সাফাদির সঙ্গে ষড়যন্ত্র করতে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নির্দেশ দেওয়া হয় লন্ডনের এক বৈঠকে। আর মাসিক $20,000 চুক্তিতে ষড়যন্ত্রে নামেন সাফাদি। তিনি আরো জানান, শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। মাসিক $20,000 চুক্তিতে তার হয়েছিল যে সে একটা নির্বাচন দিতে বাধ্য হয় সরকার, সেই ব্যবস্থা সে করে দিবে। আকস্মিক না, তাকে তো এর সাথে বৈঠক করার জন্যই তাকে লন্ডন থেকে বলেই দিয়েছিল, সে তো বলছে আমাদের। এবং সে যখন কথা বলে তারেক জিয়ার সাথে, তখন কিন্তু শাহ মোয়াজ্জেম তার সামনে ছিল। আমাদের মামলার তদন্তের যে সমস্ত জিনিস আমাদের দরকার, আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে আসছি, আমরা এখন দ্রুত এটাকে শেষ করে দিব না। তবে এ মামলায় মেহেদী আল সাফাদি কিংবা ভারতের কেউ আসামি হচ্ছেন না বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সিলেটে টিলা ধসে 5 জন নিহতের ঘটনায় ওসি ও ইউএনএ অভিযুক্ত। তদন্ত কমিটির প্রতিবেদন, 47 জন অবৈধ পাথর ব্যবসায়ী চিহ্নিত। চট্টগ্রামের পাহাড়তলী থেকে আটক সন্দেহভাজন 24 জন সরকারের কালো তালিকাভুক্ত উগ্রবাদী সংগঠন ইসলামী সমাজের সদস্য। বড় ধরনের নাশকতা চালানোর জন্যই তারা সংগঠিত হয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে লালদিঘির সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তারা চট্টগ্রামের একটি বাসায় একত্রিত হয়েছিল। জামায়াত নেতা আব্দুল জব্বার তাদের পৃষ্ঠপোষক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি, তিনি জামাত ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি প্রথম এই ইসলামী সমাজটা প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য আছে, ওনার নাম হুমায়ুন কবির, তিনি পরবর্তীতে এইটার হাল ধরেন। তাদের যে আইডিওলজি সেটা হচ্ছে তারা আসলে গণতন্ত্র বিরোধী এবং তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তাদেরকে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করব আমাদের তদন্তের মাধ্যমে। আমরা আশা করি যে তাদের পুরো কর্মকাণ্ড এবং পুরো চিত্রটা আমাদের সকলের কাছে এটা প্রকাশিত হয়। বিএনপি জামায়াত জোট আমলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিশ্ব রেকর্ড হয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিক নির্যাতন নিয়ে বিএনপির মুখে সমালোচনা মানায় না। বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সাংবাদিক মানিক শাহ, সাংবাদিক হুমায়ুন কবির বালু, যশোরের শামসুর রহমান সহ বিএনপি তাদের আমলে সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। তাদের মুখ দিয়ে সাংবাদিক আওয়ামী লীগ আমলে সাংবাদিক নির্যাতনের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। চাঁদপুরের হাইমচরে শিশু শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেলা 12টার দিকে তদন্ত কমিটির প্রধান আব্দুল্লাহ আল হাসান চৌধুরী বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। এ সময় তদন্ত কমিটি তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেন। পরে সাংবাদিকদের কমিটির প্রধান জানান, 2-1 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। যে সকল ছাত্র এই সেতু বানানোর ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট ছিল, এছাড়া এলাকার অভিভাবক এবং সংশ্লিষ্ট অন্যান্যরা এবং শিক্ষকগণ সবারই আমরা বক্তব্য নিয়েছি। তো বক্তব্য নেওয়ার পরে আমরা আমাদের তদন্ত কাজ সম্পন্ন করলাম এখানে। তো আমরা আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা আমাদের তদন্ত রিপোর্ট জমা দেব। সার্চ কমিটির মাধ্যমে শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠন হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমান নির্বাচন যিনি আছেন কোন মেরুদণ্ড রেখেনি, ওনার কোনো ব্যক্তিত্ব ছিল না, সেই জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি, হওয়ার সুযোগও ছিল না। আমরা আশা করব সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন আসবেন, চিফ নির্বাচন কমিশন আসবেন, তিনি নিরপেক্ষ হবেন, আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে, এটা আমাদের আশা।
সিলেটের কোম্পানিগঞ্জে শাহ আরেফিন টিলা ধসে প্রাণহানির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতিকে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। গতরাতে জেলা প্রশাসক জয়নাল আবেদিনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম। 116 পৃষ্ঠার প্রতিবেদনে শাহ আরেফিন টিলা কেটে পাথর তোলায় 47 জনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া 4 বছরে টিলা ধসে 17 জনের মৃত্যু হলেও এই ব্যবসায়ীদের ঠেকাতে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। গত 23 জানুয়ারি শাহ আরেফিন টিলা ধসে 5 শ্রমিকের মৃত্যু হয়। পরে ঘটনা তদন্তে এডিএম শাহিদুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করে জেলা প্রশাসন। ঘটনাস্থলে যেতে আমার 40 মিনিট সময় লেগেছে, সেখানে তাদের 4 ঘন্টা সময় কেন লাগলো? এটা কি অপরাধীদেরকে লাশ গুমের এবং ঘটনা আড়াল করে চাপা দেওয়ার সুযোগ করে দেওয়া নয়? দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছে, কারা করছে? স্থানীয় প্রশাসন, স্থানীয় থানা পুলিশ জানে না। এই বিষয়টি আমার কাছে প্রচন্ড অদ্ভুত লেগেছে, প্রচন্ড বিস্ময়কর লেগেছে। বাংলার সময় আরো থাকছে। বরগুনায় এতিমখানার নামে সরকারি বরাদ্দ তুলে নিচ্ছে একটি চক্র। সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ, কর্তৃপক্ষের খোঁড়া অজুহাত। প্রতি বছর দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ে 20 লাখেরও বেশি। এদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 5.5 লাখের বেশি। তবে এদের সবার জন্য নেই সরকারি চাকরির সুযোগ। আবার বেসরকারি খাতে কর্মক্ষেত্রের পরিধি সীমিত হয়ে আসায় বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো শিক্ষার্থীদের বেশিরভাগই বেকার থাকছে। চাকরির বাজার নিয়ে সেরিয়া সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। জব তো অনেক কঠিন। 13টা পোস্টের জন্য 50,000 পরীক্ষা দিলাম। স্নাতক আর স্নাতকোত্তর শেষে চাকরি যেন সোনার হরিণ। পূর্ণাঙ্গ নিশ্চয়তার প্রধান ভরসা সরকারি চাকরি। তাই বহুবার পরীক্ষায় বসার পরও তা যেন ধরাছোঁয়ার বাইরে। 11 সালে মাস্টার্স আমার 2013 মার্চে শেষ হয়েছে। গভর্নমেন্ট জবটা ভালো মনে হয়েছে, এইটার জন্যই ওই পিএসসি জবের পিছনে এখন পর্যন্ত লেগে আছি। পোস্টের সার্কুলার দেয়, যেটা রিকোজিশন আসে, দেখা যাচ্ছে এখানেও পিএসসি কিছুটা পোস্ট হাতে রেখে দেয়। পেশাদারি সাবজেক্ট খুব কম দেখা যাচ্ছে। একজন মেডিকেল এমবিবিএস ডাক্তার সে ফরেন ক্যাডার হয়ে যেতেছে। সায়েন্সের গুলো আবার বেশি ব্যাংকার হচ্ছে আজকাল। 2011 থেকে 15 এই 5 অর্থ বছরের পরিসংখ্যান বলে সরকারি খাতে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন 2,66,475 জন। এর মধ্যে 14-15 অর্থ বছরে 50,473 জন, 13-14 অর্থ বছরে 59,132 জন, 2012-13 অর্থ বছরে 29,752 জন এবং 11-12 অর্থ বছরে 51,013 জন। এদের প্রায় অর্ধেকই স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা, বাকিরা অষ্টম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। আবার সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 2.5 লাখ পদ শূন্য থাকলেও সেগুলো পূরণের কোনো উদ্যোগ নেই। অন্যদিকে 37তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি যখন দেয়া হয় তখনও 34তম বিসিএস এ উত্তীর্ণরা নিয়োগই পাননি। অনেক সময় ক্যাপিটালের শর্ট পড়ে যায়, অনেক সময় শ্রমের শর্ট পড়ে। আমাদের সাফিসিয়েন্ট উৎপাদন ইউনিট না, শিল্প কারখানায়, তারপরে সার্ভিস সেক্টরে অনেক তোমার ইউনিট থাকলে তখন সেখানে এমপ্লয়মেন্ট হয়। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের 2014 সালের প্রতিবেদনে বলা হয় বর্তমানে বাংলাদেশের 47% স্নাতকই বেকার, যাকে বলা হচ্ছে হাই ইউনিভার্সিটি এনরোলমেন্ট, লো গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট। আর আইএলও বলছে বেকারত্ব বাড়ছে এমন 20 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম। অর্থনীতিবিদরা মনে করেন সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ এবং শ্রমবাজার সম্প্রসারণ না হওয়া বেকারত্ব বাড়ার অন্যতম একটি কারণ। কর্মসংস্থান বাড়াতে হলে বেসরকারি খাতের বিনিয়োগটা ভীষণ দরকার, কারণ সরকারি খাতের পক্ষে এত বেশি বাড়তি লোকের চাপ সহ্য করা সেটা সম্ভব না। বিগত কয়েক বছরে আমরা নানান রকম প্রণোদনা সত্ত্বেও আমরা কিন্তু দেখছি যে উদ্যোক্তারা তাদের যে ব্যবসাপাতি যেই হারে বাড়ানোর কথা বা যেই ধরনের যত হারে নতুন উদ্যোক্তা দেখার কথা সেটা দেখছি না। এছাড়া বেসরকারি কর্মক্ষেত্রে দেখা যায় 2014-15 অর্থ বছরে বিনিয়োগ বোর্ড নিবন্ধিত শতভাগ বিনিয়োগ যদি বাস্তবায়ন হয় তাতেও মোট কর্মসংস্থান হওয়ার কথা 2,26,411 জন। যদিও নিবন্ধনের অর্ধেকও শেষ পর্যন্ত বিনিয়োগ হয় না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে আওয়ামী লীগ নেতা মং থুই মার্মাকে অপহরণের ঘটনায় 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এখনো পর্যন্ত অপহৃত মার্মাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল রাতে রিয়াংছড়ির বাগমারা ইউনিয়নে নিজ বাসা থেকে মং শহীদ থুই মার্মাকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। এ ঘটনায় রাতেই যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। এর আগে গত বছর রিয়াংছড়ি উপজেলা থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মার্মাকে অপহরণ করে সন্ত্রাসীরা। এখনো পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। যন্ত্রপাতি নষ্ট, উৎপাদন ব্যয় বাড়া সহ নানা কারণে রাজশাহী জুট মিলে প্রতি মাসে লোকসান হচ্ছে প্রায় 70 থেকে 80 লাখ টাকা। অব্যাহত লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত কারখানায় 2 মাসের বেতন ভাতা বকেয়া পড়ায় বাড়ছে শ্রমিক অসন্তোষ। দ্রুত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনের নামের হুঁশিয়ারি দিয়েছেন মিলটির সিবিআই নেতারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। 1969 সালে রাজশাহী নগরীর কাটাখালীতে 49 একর জমির উপর গড়ে ওঠে রাষ্ট্রায়ত্ত পাটকল কারখানা। 260 লুমের এই মিলটিতে প্রতিদিন মোটা ও চিকন বস্তা উৎপাদন হয় 22 মেট্রিক টন। কিন্তু উৎপাদন খরচের চেয়ে বিক্রির দাম কম হওয়ায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা, যা মাস শেষে দাঁড়ায় 75 থেকে 80 লাখে। শ্রমিকদের অভিযোগ, অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি পর্যাপ্ত কাঁচামালও মজুদ নেই কারখানাটিতে। ফলে প্রায় 1,500 শ্রমিকের 2 মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। মিলের প্রোডাকশন কম, সুতা ভালো না, মালে মেডিসিন ভালো নাই, তারপর মেশিন চলে না, মেশিনে পার্টস ঠিক মতন নাই। 2 মাসের বেতন নাই, এই ভাগ মেলের দুর্নীতি চলছে আর কি। শ্রমিক না খায় কাম করবে। আমাদেরকে কেউ বাকিও দিছে না, জুট মিলের নাম শুনলে কেউ বাকি দিছে না। এই অবস্থার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ী করে সিবিআই নেতারা বলছেন, শীঘ্রই শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। মিল কর্তৃপক্ষ যোগাযোগ করছে উপর মহলে, কোনো টাকা পয়সা দিছে না। এর জন্য আমরা কাকে দায়ী করবো? সরকার দায়ী করবো না মিল কর্তৃপক্ষকে দায়ী করবো? যারা স্টাফ তাদের তো বেতন কম হয় না, আর বেতন কম নেয় কি? কিন্তু আমরা কেন সাধারণ শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে আমরা কেন বেতন পাবো না? ধৈর্য ধরে ধরে যখন মানে সীমা ছাড়া হয়ে যাবে তখন আন্দোলন সব শ্রমিক এমনি ঝাঁপাই করবে। তবে উৎপাদন খরচ কমাতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, দক্ষ শ্রমিকদের কাজে লাগানো ছাড়াও পাটজাত পণ্যে ভিন্নতা আনতে পারলে এ চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। 50 দশকের মেশিন, 60 দশকের মেশিন, এই মেশিনগুলিকে বিএমআরই করা দরকার। বিএমআরই করালে এর দক্ষতা বাড়বে। হয়তো একটা পণ্যে আমাদের কিছু লস হতে পারে, আর একটা পণ্যে লাভ হতে পারে, সব মিলিয়ে কিন্তু ব্রেক ইভেন বা লাভের দিকে আমরা যেতে পারি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জুট মিলে লোকসানের পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে মিলের গুদামে 250 মেট্রিক টন উৎপাদিত মোটা ও চিকন পাটের বস্তা রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বরগুনায় এতিমখানার নামে গরিব অসহায় শিশুদের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বছরের পর বছর এতিম শূন্য থাকলেও সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বরাদ্দ তুলে নিচ্ছেন তারা। সমাজসেবা কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন চাপের মুখে বরাদ্দ দিতে বাধ্য হচ্ছেন তারা। এম আজিমের তথ্য, ওএসএম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলার সরকারি বরাদ্দপ্রাপ্ত এতিমখানার তালিকার 6 নম্বরে থাকা আঙ্গারপাড়া হাশিমিয়া শিশু সদনকে 18 জন এতিমের জন্য 2 কিস্তিতে বছরে 2,16,000 টাকা বরাদ্দ দেয় সরকার। এবছর সমাজসেবা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে এতিমখানাটিতে 40 জন এতিম আছে ও এর কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করা হয়। তবে 20 জন এতিমের জন্য বরাদ্দের সুপারিশ করা হয়। কিন্তু বাস্তবে এতিমখানাটিতে গিয়ে দেখা যায় একটি সাইনবোর্ড ও জরাজীর্ণ ভবন ছাড়া কিছুই নেই। সময় সংবাদের ক্যামেরা দেখে আটকে ওঠেন এতিমখানার পরিচালক মাইনুল। একই অবস্থা তালিকার 19 নম্বরের ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ শিশু সদন, তালিকার 2 নম্বরের পূর্ব হাজার বিঘা বটতলা শিশু সদন সহ অধিকাংশ এতিমখানারই। এতিমখানা পরিচালকদের দাবি, সামান্য কিছু টাকার বিনিময়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করেন তারা। ওই রিপোর্ট ওইভাবে দেখাইতে হয়, নাহলে তো প্রতিষ্ঠান সমস্যা হয়। এতিম তো আছে, এতিম বিভিন্ন দিকে গেছে, গাঁও গ্রামের ব্যাপার। 2-3 জন গেছে ঢাকাতে, ওর আত্মীয় আছে, জ্বর এলাকার তো আবার বাড়িতেও গেছে প্রত্যেক 8 জন রেগুলার থাকে আর কি। ওই আবেদন নিবেদন করা লাগে এমপির মাধ্যমে, সুপারিশ টুপারিশ দিয়ে যে একটু বৃদ্ধি হোক। এদিকে এতিম শিশুরা ছুটিতে আছে বলে এতিমখানা পরিচালকরা দাবি করলেও এলাকাবাসী বলছেন গত কয়েক বছর ধরে বন্ধ এগুলোর কার্যক্রম। আমি এই দেখিনি, আমি গেছে বছর আশ্বিন মেশে আইছি, এই পর্যন্ত আমি দেখিনি কোথাও। ছিল, এখন বর্তমানে নাই। কতদিন যাবত নেই? প্রায় 2 বছর, আর এই 3 বছর থেকে। তবে সমাজসেবার কর্মকর্তাদের দাবি, জনপ্রতিনিধিদের সুপারিশ আর উপর মহলের চাপে বরাদ্দ দিতে বাধ্য হচ্ছেন তারা। তাদের মানে হাত এত লম্বা,
তারা কিন্তু ওখানে গোড়াঘাটে গিয়ে তারা তদবির সুপারিশ করে আমাদের সুপারিশ ব্যতিরেকেই তারা বরাদ্দ করায় নিয়ে আসে। জেলার ১৩৫টি এতিমখানায় ১৬৬৪ জন এতিম শিশুর জন্য প্রতি বছর ১,৯৯,৬৮,০০০ টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। সময় সংবাদ, বরগুনা। প্রায় ৮০০ বছর আগে খ্রিস্টান সম্প্রদায়ের অলৌকিক কর্মসাধক হিসেবে পূজিত সাধু অ্যান্তনির দেহাবশেষ ও স্বর্ণের মূর্তি দেখতে চট্টগ্রামের গির্জায় ভিড় করেন দর্শনার্থীরা। বুধবার রোম থেকে ঢাকা পৌঁছানোর পর সকালে চট্টগ্রামের পাথরঘাটা গির্জায় নিয়ে আসা হয়। পরে দুপুর পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের শত শত পুণ্যার্থী দেহাবশেষ দর্শনে গির্জায় ভিড় করেন। এ সময় তারা মনোবাসনা পূরণ ও আরোগ্য লাভের আশায় প্রার্থনা করেন। পরে তার দেহাবশেষ ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সাধু অ্যান্তনি ইতালির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ধর্ম প্রচার করতেন। তার মৃত্যুর কয়েকশো বছর পরেও তার জিহ্বা অক্ষত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকেই রোমের পাদুয়ায় একটি আবক্ষ মূর্তি তৈরি করে সেখানে জিহ্বা সংরক্ষণ করে রাখা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, সাধু অ্যান্তনির জিহ্বা দরিদ্র মানুষের অধিকারের পক্ষে সরব থাকার প্রতীক। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরাজগঞ্জে মেয়রের গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, দাবি স্থানীয় সংসদ সদস্যের। গ্রেফতার ৭, যারাই জড়িত থাকুক শাস্তির মুখোমুখি করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোসাদের কথিত এজেন্ট সাফাদের সঙ্গে ভারতে দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের, শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। চট্টগ্রামের পাহাড়তলী থেকে উগ্র সংগঠন ইসলামী সমাজের সন্দেহভাজন ২৪ সদস্য আটক। পরিকল্পনা ছিল বড় ধরনের নাশকতা। দেশে প্রতি বছর ২০ লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ না বাড়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। এবং যন্ত্রপাতি সহ নষ্ট সহ নানা কারণে রাজশাহী জুট মিলে প্রতি মাসে লোকসান প্রায় ৮০ লাখ টাকা। বাড়ছে শ্রমিক অসন্তোষ। নতুন পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।